আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম গোপন করে কর ছাড়ের তথ্য, শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি, বলছেন বিশেষজ্ঞ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। বিদ্যুৎ নিয়ে আদানির চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়ম। আছে করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা, এমনকি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে তা কোনো শুল্ক স্টেশনই না। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড এর ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপ্রতি $75 ও $80 হলেও আদানি টনপ্রতি নিয়েছে $96 করে। পরে পিডিবির দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতে রাজিও হয় তারা। এর আগে 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। চুক্তির প্রতিটা ধারা ও উপধারা উল্লেখ করে প্রকাশ করা আবশ্যক। শুল্ক স্টেশন বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে ঢুকলেও তা কোনো শুল্ক স্টেশন না বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এই চুক্তিটা খুব স্বচ্ছভাবে হয় নাই। যে চুক্তিটা যদি তার আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে পাঠাতে, যেখান থেকে তার শুল্ক সুবিধা নিবে, তার কাছে পাঠাতে তাদের অসুবিধা কোথায় ছিল, এই ফাইন্ডিংসটা আমরা বের করেছি। এখন আমরা এনবিআর এর কাছে এই রিপোর্টটা পাঠাচ্ছি যে এটা শুল্ক করে দিয়ে আদায় প্লাস আমাদের আইনে যেসব ব্যবস্থা আছে সেগুলি নেওয়ার জন্য। পিডিবি যে কাজটা করেছে, যে অনিয়মটা করেছে, পিডিবিকে ধরতে হবে। আদানির চুক্তিতে উল্লেখ আছে আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের দায়বদ্ধ থাকবে পিডিবি। পরে কোনো শুল্ক করের প্রসঙ্গ এলে তা পরিশোধের দায়ও নিতে হবে বিপিডিপিকে। এদিকে বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায় নেই। এমন সব জটিলতার মধ্যে বিদ্যুতের 22% বাড়তি দাম নতুন করে চাইছে আদানি। পাশাপাশি আছে বকেয়া বিল পরিশোধের চাপও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শুরুতে 60 কোটি থাকলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। নকশা করতেই খরচ 3.5 কোটি। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে, তাই 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে গণপূর্ত বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্কয়ারের এখন কি হবে তা নির্ধারণ করতে পারছে না আরডিএ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। মেয়াদ শেষ হলেও প্রকল্পের প্রথম ফেজের কাজ চলছে এখনো। রঙের ফাইনাল কাজটা করছি। অডিটোরিয়াম আছে, কফি শপ আছে, তারপরে আপনার শিশু লাইব্রেরি আছে। রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়া হয়েছে এমন বাস্তবতায় সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 71,81,82,000 টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় ফেজ বাতিল করেছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59 কোটি 28 লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। অবকাঠামো নির্মাণ শুরু হয় 2020 সালে। কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1 কোটি 44 লাখ টাকা নেন পরামর্শক প্রতিষ্ঠান। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। দুর্নীতির কারণে এই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় জবাবদিহিতা এবং স্বচ্ছতা খুবই প্রয়োজনের।
পরিকল্পনা ছিল 1 একর জমির উপর 3তলা ভবনটিতে থাকবে গাড়ি পার্কিং, জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, স্থায়ী আর্ট গ্যালারি, আধুনিক রেস্তোরাঁ, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা বাতিল করেছে সংশ্লিষ্টরা। এখন এ ভবন কি কাজে ব্যবহার হবে সেটি নির্ধারণ করতে পারছে না কর্তৃপক্ষ। এটির দ্বিতীয় ফেজ আমরা একটি প্রকল্প তৈরি করছি। এটি সদস্য সরকার অনুসরণ করলে, অনুমোদন দিলে আমরা সেই অনুসারে এটি বাস্তবায়ন করব। প্রকল্পটির খরচ দ্বিগুণের বেশি হলে যৌক্তিকতা যাচাইয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। তদন্তের পর খরচ বৃদ্ধিকে সমর্থন দিয়েছিল কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, সরবরাহ চেইন সংকটে কমছে না নিত্যপণ্যের দাম। টিসিবিতে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। বাজারে চাহিদা ও যোগানের সামাল দিতে আমদানির বিকল্প নেই। রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফরহাদ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি বছর প্রথমবারের মতো টিসিবির বিক্রি কার্যক্রমে যুক্ত হলো আলু। অর্থাৎ বাজারে যখন আলুর দাম 70 থেকে 75 টাকা, তখন ভর্তুকি মূল্যে সরকার আলু বিক্রি কার্যক্রম শুরু করেছে। আজকে কিছুক্ষণ আগে কারণ বাজারে টিসিবি ভবনের সামনে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি যেটি উদ্বোধনকালে বলেছিলেন যে বাজারে বিভিন্ন পণ্যের যে দাম বাড়তি সেটি সরবরাহ সংকটের কারণে, এবং সেজন্য সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং তারই অংশ হিসাবে এই আলু বিক্রি কার্যক্রম অর্থাৎ আলুকে এই টিসিবি বিক্রি কার্যক্রমে নতুন করে যুক্ত করা হয়েছে। আর এছাড়াও তিনি আরো কয়েকটি কথা বলেছেন। মূলত এই সরবরাহ সংকটের কারণে বাজারে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে নিত্যপণ্যের দাম বাগে আসছে না। পাশাপাশি সরকার বিভিন্ন ছাড় দিয়েছেন, শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এজন্য তিনি দাবি করেছেন বেশ কিছু পণ্যের দাম কমে এসেছে। এখানে আমরা দেখছি সকাল থেকেই বেশ লম্বা সিরিয়ালে মানুষজন অপেক্ষা করছেন। তারা অনেকেই প্রথমবারের মতন আলু পাচ্ছেন, তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। এছাড়া অন্যান্য সময়ের মতন স্বাভাবিকভাবে তারা চাল, তেল এবং ডাল পাচ্ছেন। তবে এইবার এই কার্যক্রমে মূলত 3 কেজি আলু 40 টাকা দরে দেওয়া হচ্ছে এবং এখান থেকে টিসিবির পক্ষ থেকে এবং বাণিজ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন, বাণিজ্য সচিবও বলেছেন যে এই আলু বিক্রি কার্যক্রম ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত বাজারে নতুন আলু সরবরাহ বাড়বে এবং নতুন আলুর দাম কমে আসবে। ভর্তুকি মূল্যে প্রায় 4,500 কোটি টাকা টিসিবির তে দেওয়া হয়, সরকার দিয়ে থাকে। এবং এই কার্যক্রম কিভাবে আরো বিস্তৃত করা যায়, আরো বেশি সংখ্যক মানুষকে সুবিধাভোগীর আওতায় নিয়ে আসা যায়, সেই কথাটাও তারা কিন্তু এখানে বলেছেন। আমরা আসলে দেখছি যে রমজানকে সামনে রেখে সরকার বেশ কিছু পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন, সেটিও তারা এখানে উল্লেখ করেছেন। এবং তারা যদি বলছেন সামনে রমজানকে কেন্দ্র করে তেল নিয়ে ব্যাপক কার্যক্রম তারা চালাচ্ছেন, এজন্য নিত্যপণ্যের দাম রমজান মাসে কমে আসবে বলে তারা দাবি করেছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে আসলে শুধুমাত্র ডিম এবং চিনির দাম কমা ছাড়া তেমন কোনো পণ্যের উল্লেখযোগ্য দাম কিন্তু কমেনি। বিশেষ করে এই আলু যেটি নতুন করে আজকের বিক্রি কার্যক্রমে যুক্ত করা হয়েছে সেটির দাম নতুন করে আরো 5 টাকা বেড়েছে। তো কারওয়ান বাজার থেকে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। বগুড়ার শিবগঞ্জে প্রায় 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম। অভ্যুত্থানের পর উপজেলার 12টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এমন অচলাবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের উপকারভোগীরা। তবে টিসিবি কর্তৃপক্ষ বলছে দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত 4 মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধর্ণা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার 27 জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার 16,237 উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ। আমরা টিসিবি মাল কোনো প্রকার পাচ্ছি না, 4-5 মাস হচ্ছে। যেটুকু আমরা কামাই কাজ করি তাতে আমাদের পোষায় না। এই টিসিবির পণ্য না পাওয়ার জন্য অনেকের জীবন চলা দুর্বিষহ দাঁড়াচ্ছে আর কি। যে তেল, চিনি সবেরই দাম তো বেশি হয়ে গেছে, একটু পাইলে আমাদের সুবিধে। ইউনো মহোদয়ের সাথে কথা বলি, স্যার আমাদের এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, কেন পাচ্ছে না। তো উনি যে ডিলারের যে সমস্যাটা উনি বলছে যে অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।
টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে, তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম। ডিলার দিয়ে সাময়িকভাবে শিবগঞ্জ উপজেলার যে উপকারভোগী আছে তাদের মধ্যে পণ্যটা বিতরণ করব। বগুড়া জেলায় 343 জন টিসিবি ডিলার আছেন। সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে। যুদ্ধ বন্ধের আহ্বানে শেষ হলো G20 সম্মেলন। ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্বারোপ, অর্থনীতি উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। এক কোম্পানির দুই ধরনের আচরণ, বিমা করলে সহজে মেলে না পলিসির টাকা, অন্যদিকে শেয়ার কিনলে বিনিয়োগকারীকে দিচ্ছে লভ্যাংশ। অর্থনীতিবিদরা বলছেন, এরকম দ্বিচারিতা থেকে বের হওয়া উচিত বিমা কোম্পানিগুলোর। আর বিমা কোম্পানির শীর্ষ এক কর্মকর্তার সাফাই, প্রক্রিয়াগত কারণে টাকা তুলতে হয় দীর্ঘসূত্রিতা। দেখার পরেও তারা কোনো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কোনো চেক ইস্যু করতে পারতেছে না। আমার ফ্যামিলিতে প্রায় 4-5 জনে করছে, শুধু আমার বড় ভাই পাইছে, আর কেউ পায় নাই। না না, বিমার আমি বাচ্চা থাকলে বা আমাদের ছেলে সন্তান বাচ্চা থাকলে তার করবো বা করামো। এই ভোগান্তির বিপরীত দিকটা খুব চমক জাগানিয়া। একই কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগকারী নিয়মিত পাচ্ছেন লভ্যাংশ, আবার এসব শেয়ারের দামও বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, তালিকাভুক্ত 58 কোম্পানির যে 40টি তিন প্রান্তিকে আর্থিক প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যায় এরা সবাই লাভে আছে। সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের প্রথম তিন প্রান্তিক মিলে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট 6 টাকা 93 পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি। আর গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে প্রতিটি শেয়ারের বিপরীতে 75 পয়সার বেশি লাভ করেছে 7টি বিমা কোম্পানি, আর 8টি কোম্পানি লাভ করেছে 50 পয়সার বেশি করে। নাজুক পুঁজিবাজারেও তাই বিনিয়োগকারীরা আস্থা রাখছেন বিমা খাতে। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার চান্স আছে। ওদের পেটাপো কম, যার জন্য ওরা ডিভিডেন্ড দিতে পারে, আর ডিভিডেন্ডগুলো তারা সঠিক সময় পৌঁছায়। অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ডিভিডেন্ডটা ভালো। বিমা করা গ্রাহকরা ভোগান্তি পোহালেও বিমা খাতের শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন কিভাবে? সার্বিকভাবে প্রত্যেকটা বিমা কোম্পানি কিন্তু তার আগের বছরের আয়ের চেয়ে প্রবৃদ্ধি ঘটে। এই যে প্রবৃদ্ধি ঘটার কারণে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা দেখে এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি, এবং সেই স্টেবল ইন্ডাস্ট্রিটাকে কি করতে পারে, তারা বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্নটা পেতে পারে। এবং এর সাথে বিমার যে মৌলিক নীতি এবং পুঁজিবাজারের যে মৌলিক নীতি কিন্তু ম্যাচ করে যায়, ফলে ওই জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। পলিসি নিয়ে জমানো টাকা তুলতে গ্রাহকদের হয়রানির বিপরীতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের অংশীদার করা কোম্পানিগুলোর এমন বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব জায়গাতেই আসলে ইতিবাচক দিক আমরা দেখতে চাই। একদিকে যারা গ্রাহক বা সাধারণ গ্রাহক, তারা আসলে বিমার কোম্পানিগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন, অন্যদিকে একই সঙ্গে তারা আসলে শেয়ার বাজার থেকে মুনাফা করবেন এবং সেখানে তাদেরকে ডিভিডেন্ড দেবেন। ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 3টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে হিসাব দেয়নি, তার মধ্যে 2 প্রান্তিক মিলে 3টি প্রতিষ্ঠানই লাভে রয়েছে। আর কোনো প্রান্তিকের হিসাব না পাওয়া 15টির মধ্যে নিয়মিত 10% থেকে 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়া কোম্পানি রয়েছে অন্তত 9টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিপুল আমানত হাতিয়ে নেয়ার পর অফিসে তালা দিয়ে লাপাত্তা নওগাঁর অন্তত 20টি এনজিও। আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা নেমেছেন আন্দোলনে। পুলিশের কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীদের করা মামলার এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। 2 লাখ টাকা পাবো, মেয়ের বিয়া আছে, সেই টাকা পাইনি। মেয়ের বিয়া কি করে দেয়, স্বামীও না, একটা মেয়ে মানুষের কাজ করে মেয়ে টাকাগুলো জড়ো করছে। প্রতি মাসে 2000 টাকা মুনাফার আশায় নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে বাসা বাড়িতে কাজ করে সঞ্চয় করা 3 লাখ টাকা আমানত রাখেন বিদ্যা সুফিয়া বেগম। গ্রাহকের প্রায় 400 কোটি টাকা নিয়ে গত 8 নভেম্বর অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা এখন অর্থ ফেরত পেতে আন্দোলন করছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চলতি বছর জেলায় অন্তত 30টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে গেছে, যেখানে গ্রাহকের আমানত ছিল প্রায় 1000 কোটি টাকা। 3 লাখ আমি মানুষের বাড়িতে কাম করে করছি বাপু। একজন ব্যক্তির 1 লক্ষ টাকার নিচে না, 20,000 সদস্য, প্রতিটা সদস্য 2 লাখ সর্বনিম্ন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁয় আমানত সংগ্রহ কার্যক্রম প্রতিষ্ঠান খোলার নিবন্ধন দিচ্ছে সমবায় অফিস। একের পর এক প্রতিষ্ঠান লাপাত্তা হলেও কর্মকর্তার দাবি, কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায় না। তারা যে সাধারণ সদস্য টাকা নিয়ে হারিয়ে গেছে, এই সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা
সমিতির বিরুদ্ধে 49 তদন্ত করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকটি সমবায় সমিতিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা গ্রহণ করেছি এবং কিছু সংখ্যক আসামিকে আমরা গ্রেপ্তারও করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর 11 উপজেলায় ছোট বড় অন্তত 4000 প্রতিষ্ঠান রয়েছে, যারা উচ্চ মুনাফার আশ্বাসে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। এছাড়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির প্রস্তাব দেয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে এ প্রস্তাবের বিপক্ষে প্রকল্প পরিচালক আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসিসিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব, একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো করতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4298 কোটি টাকা। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ব্রাজিলে শেষ হলো G20 সম্মেলনের 19তম আসর। ক্ষুধা মোকাবিলা ও মানবিক সহায়তার উপর গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারী 20টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ হয় চলতি বছরের G20 সম্মেলন। এদিন টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি চলতি বছর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়ে একটি সমাধানে না পৌঁছালে 2025 সালের COP30 সম্মেলন কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। সম্মেলনের শেষ দিন রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ইউক্রেনকে সমর্থন দিতে পিছপা হবেন না বলেও স্পষ্ট বার্তা দেন। 19তম সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে সাইডলাইন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ক্ষুধা মোকাবিলা, গাজার মানবিক সহায়তা, রুশ ইউক্রেন যুদ্ধের অবসান সহ নানা বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। নিজ মেয়াদকালের শেষ আন্তর্জাতিক সম্মেলনে ক্ষতিকারক জীবাশ্ময় জ্বালানির প্রভাব রোধে অর্থ সহায়তার ঘোষণা দেন বাইডেন। বিশ্লেষকদের ধারণা ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেমে যাবে এসব অর্থায়ন। মৌসুমী সাথী, সময় সংবাদ। উইন্ডিজে সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছেও। সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য নান্নুর। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক নেই।
তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরেও যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম গোপন করে কর ছাড়ের তথ্য, শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি বলছেন বিশেষজ্ঞ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।